হ্যালো, আসসালামু আলাইকুম। তাসবিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। প্রতিদিনই সকালবেলা ওঠা হয়, কিন্তু ভিডিও প্রতিদিন করা হয় না। রাতেই সাধারণত ব্যাগটা গুছায়, কিন্তু আরহাম কালকে রাতে গুছায়নি, তাই একটু আর্লি উঠে ওকে ব্যাগটা গুছিয়ে নিতে বললাম। আমার বারান্দা বাগানে কয়েকটা ফুল ফুটেছে, ভাবলাম আমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করি। ফুলের গাছ তেমন একটা নাই, ইনডোর প্ল্যান্টই বেশি, তো তারপরও যে দুটো গাছ আছে সেটার ভিতরে ফুল ফুটলে তো অনেক ভালো লাগে। তো অনেক ফুল ফুটেছে। আর এই ফুল গাছটার নাম আমি জানি না, এটা খুবই কমন একটা ফুল, হয়তো সার্চ দিলে জানতে পারবো। এখানে পুরো গাছ ভর্তি ফুল এসেছে এবং সাথে কলিও এসেছে। তো এটা একটু উপরে, আমি উপরে উঠি দেখানোর চেষ্টা করেছি, কারণ আমার বারান্দাটায় বেশি একটা রোদ আসে না, তো একদম সকালের কিছু রোদ আসে, তো এর জন্য গাছগুলো একটু উপরের সাইডে উঠিয়ে রেখেছি। আর ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে। আমার আগের বারান্দায় অনেক অনেক ফুল ফুটতো, আর এখানে যাই হোক যে কয়টা ফুটেছে শুকুর আলহামদুলিল্লাহ। আর এই ফুলটার নাম কি তোমরা আমাকে একটু শেয়ার করো, নামটা আমার মনে আসছে না এখন। আর একটা ফুল ফুটেছে, সেটা হলুদ রঙের, সেই ফুলটার নাম হচ্ছে ম্যান্ডিভিলা। এটা বেশ অনেক বছর যাবত আমার বাগানে ফুল দিয়ে আসছে। আর এই যে এটা অনেক হয়েছে, যদিও এটা ঘরের এই সাইডটায় থাকে না, বেশিরভাগ মানুষই বাইরে থেকে দেখে, তো ওই সাইডে যেহেতু থাকে আমার টেনে এনে তোমাদেরকে দেখানো লাগছে। আর এখানেও অনেক ফুল ফুটেছে। আমি ঘরোয়া যে পরিচর্যাগুলো আছে সেগুলো করার চেষ্টা করি। আর প্রচণ্ড গরমে আমি গাছগুলোকে একদম ভিজিয়ে দেই, গোসল করিয়ে দেই যেটাকে বলে। আর কিছু সার যেগুলো বাইরে থেকে কিনে আনি, জৈব সার, আবার বাসায় বসেও কিছু সার তৈরি করি, যেগুলো আসলে ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আর এখানে একটা বাবুই পাখির বাসার মতো দিয়েছি, দেখি অনেকের বাসায় চড়ুই পাখি বাসা বাঁধে, বাট এখন পর্যন্ত আমার এরকম বাসা বাঁধেনি। তো তারপরও আশায় আমি ওটা দিয়ে রেখেছি, কারণ তাহলে আরহাম আনায়া খুব খুশি হবে পাখির বাসা হলে। আর আজকের ভিডিওটা সাজিয়েছি মূলত আমি আমার ঘর বাড়ি, আমার সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখি। আর একা হাতে সবকিছু সামলাই সেটা বললে তো পুরোটাই মিথ্যা কথা বলা হবে। হেল্পিং হ্যান্ড একজন আছে, কিন্তু কাজগুলো তো ভাগ করে দেওয়া, আমিও কিছু কাজ করি, সেও করে। আর আমি চাই না একজনের উপরেই সবকিছু হোক, আর তারা তো কিছু বেছে বেছে কাজ করে দিয়ে চলে যায়। আজকে আমার মনে হলো সে অনেক দেরিতে আসছে, আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। আর মাঝে মাঝে আমি ঘর ঝাড়ু দিই, কারণ ঘরটা নিজের হাতে ঝাড়ু দিলে কেন যেন একটা শান্তি লাগে। আর আমি চেষ্টা করি আমার ঘরের ফার্নিচারগুলো নিজের হাতে ক্লিন করা, যতটুকুই যা পারি নিজের আনন্দে নিজের শান্তিতেই কাজগুলো করি। এমন না আমাকে কেউ জোর করে চাপিয়ে দিচ্ছে, আমি নিজের মতো করে যখনই সময় পাই করে ফেলি। আর কোনো কাজ আমি রেখে দেই না। অনেকেই আছে কাজ রেখে দেই যে আজকে না কালকে করব। যখনই শরীরে শক্তি থাকে, বড় ছেলেটা স্কুলে থাকে, মেয়ে একটু অন্য কাজে ব্যস্ত থাকে, তখনই আমি ঘরগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর বিশ্বাস করো, সারাদিনে মনে হয় এতবার যে আমার ঘর এলোমেলো হয় আমি বলে বুঝাতে পারবো না। বাচ্চারা থাকলে ঘরে এলোমেলো হবে, এটা খুবই স্বাভাবিক এবং সাধারণ একটা বিষয়। এই বাচ্চাদের বাসায় এসে যারা একটু কটু কথা বলে যে ঘরগুলো এলোমেলো, বাসা বাড়ি এরকম, ওয়ালে দাগ, তাদেরকে আমি খুব একটা পছন্দ করি না এখন। কারণ আমার কাছে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের, এবং যে বাসাতেই যান না কেন তার মতো করে ঘরটা সাজিয়ে রাখা, তার মতো করেই সে সব কিছু গুছিয়ে রেখেছে। তো কোনো বাসায় গিয়েই হঠাৎ করে কোনো কমেন্টস করাটা উচিত না। আর আমি চেষ্টা করি 2 সপ্তাহ পর পর বিছানার চাদরগুলো পরিবর্তন করতে, মাঝে মাঝে কিছু চাদর 1 সপ্তাহ পরও পরিবর্তন করি। আর এখানে আমি খুব আলগা করে কিছু ডেকোরেশন লাগিয়েছিলাম, ওয়াল ডেকোরেশন, সেটার ভিডিও শেয়ার করেছিলাম। সেগুলো মাঝে মাঝে একটু মুছে দিতে হয়। আসলে আমি যদি বলি প্রত্যেক দিন আমি ফার্নিচার মুছি, প্রত্যেক দিন নিজের হাতে এগুলো করি, সেটা আমার মনে হয় বলা উচিত হবে না। আর আমি এমন কিছু বলি না যেগুলো আমি করি না। এটা আমি যখন সময় পাই, যখন দেখি একটু ময়লা হয়ে গিয়েছে তখনই করি। আর কোনো কাজ ফেলে রাখলে জমে যায়, সেটা আমি জানি, এবং সেই জানা থেকেই আমি কাজগুলো এগিয়ে রাখি। আর আমার কাছে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা যার যার ব্যক্তিগত একটা বিষয়, যতটুকু পারি চেষ্টা করি। আর টায়ার্ডনেস আছে, শরীর বলেও একটা জিনিস আছে। আমি সারাদিন কাজ করছি, সেই ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করলে সেটা খুব একটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমার বাচ্চা আছে 2টো, তাদেরকে খাওয়ানো দাওয়ানো, বাসায় গেস্ট আসে আমার প্রচুর আলহামদুলিল্লাহ, তাদেরকে এন্টারটেইন করা, তারপরে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, বন্ধু বান্ধব আছে, সব কিছু মিলিয়ে সংসারটাকে গুছিয়ে রাখাটা খুব একটা সহজ কাজ বলে
আমার মনে হয় না। যারা আমরা হাউসওয়াইফ আছি তারা জানি। আমার হয় কি, যখনই আমি দেখি কোনো জিনিসটা একটু নোংরা হয়ে গেছে সাথে সাথেই আমি সেটা ক্লিন করে ফেলি। এমন না যে আমি প্রত্যেক দিন ক্লিন করব। আর আমার নিজের হাতের ঘর সংসার যেহেতু নিজের করতেই অনেক ভালো লাগে। আর একটু আগে যে ডেকোরেশনটা দেখেছিলাম ওটা কিন্তু আমিই করেছি। গাছগুলো পাতাগুলো একটু ময়লা হয়ে গিয়েছে, তো আমি ভাবলাম এটাকে আর রুমাল দিয়ে না মুছে আমি একবারে এটাকে গোসল করিয়ে দিব, তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আরহামের একটা গুণ ছিল, আরহাম কখনো ওয়ালে কিছু আঁকাঝুঁকা করতো না, কিন্তু আনায়া একদম উল্টো। আনায়া যখনই হাতের ভিতরে একটা পেন্সিল থাকবে বা কলম থাকবে সাথে সাথে গিয়ে ওয়ালে আঁকাঝুঁকি করে। তো গুছিয়ে রাখবো, ওয়াল পরিষ্কার করে রাখবো বললেই করা যায় না। এই যে বিছানাটা গুছালাম একটু পরেই দেখবেন সেটা একদম এলোমেলো করে ফেলেছে। আর বাচ্চাদের খেলায় বা বাচ্চারা এলোমেলো করতে গেলে কখনোই খুব একটা বাধা দিতে হয় না। আর যে বাসা বাড়িতে এরকম একটা রুলস থাকে, একদম বিছানা টান টান থাকতে হবে, বাথরুম ঝকঝকে থাকতে হবে, কোনো কিছু এখান থেকে ওখানে নড়াচড়া করতে যাবে না, সেই সব বাসায় কিন্তু মানে থাকতে বসবাস করতে আমার কাছে মনে হয় খুব একটা মানে ভালো লাগবে না। আমার বাচ্চারা বড় হচ্ছে, বাসা বাড়ি এলোমেলো করবে, এখান থেকে আস্তে আস্তে অনেক কিছু শিখবে, অনেক কিছু ভেঙে ফেলবে, নষ্ট করবে, সেটার ভিতর থেকেও সে অনেক জ্ঞান অর্জন করবে। বিছানা গুছাতে গুছাতে ভাবছিলাম পরবর্তীতে অন্য কোন কাজটা করা যায়। এর ভিতরেই দেখলাম আমার মেয়ে গুছিয়ে রাখা সব কাপড়গুলো মাটিতে ফেলে দিয়েছে। তো আমি হাসবো নাকি কাঁদবো চিন্তা করি মাঝে মাঝে, যে আসলে মায়েদের এত মানে স্ট্রেস যায় সারাটা দিন। স্ট্রেস বলতে বুঝাচ্ছি যে একটা কাজের পরে সে ভাবছে যে না তার আর কোনো কাজ নেই, কিন্তু পরবর্তীতে আরো 10টা কাজ তার জন্য ওয়েট করে। তো আর এভাবেই একটা মা বা একজন গৃহিণী তার কাজগুলো এগিয়ে নিয়ে যেতে থাকে। আর ভিডিওর এর পর্যায়ে একটা অনুরোধ করে নেই, সেটা হচ্ছে আমার ভিডিওতে যে কয়জন দেখছে তার ভিতরে কিন্তু লাইক খুবই কম আসছে। তো হয়তো ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন, তো অনুরোধ রইল ভিডিওটা লাইক দিবেন, কারণ আপনাদের জন্য ভিডিও করি, যদি মানুষ না দেখে বা অন্য কারো কাছে না যায় তখন কিন্তু কাজের আগ্রহটা অনেকটাই হারিয়ে ফেলতে হয়। আর আপনাদের ভালোবাসা, আপনাদের সাথে থাকার ভিতরেই কিন্তু একটা চ্যানেল এগিয়ে যেতে পারে। আপনারা যদি লাইক করেন, একটা মূল্যবান কমেন্টস রাখেন, শেয়ার করেন সবার সাথে, তাহলে কিন্তু একটা চ্যানেল একটু একটু করে হলেও সবার কাছে পৌঁছে যেতে পারে। তো লাইকটা আপনার কাছে হয়তো খুবই ছোট, বাট আমার কাছে অনেক বড় একটা বিষয়। কষ্ট ভিডিও দেখতে দেখতে একটা লাইক এবং কমেন্টস, মূল্যবান কমেন্টস আপনারা রেখে যেতে পারেন, তাহলে কাজের অনুপ্রেরণা পাবো, সামনে এগিয়ে যাওয়ার সাহসও পাবো। অপরাজিতার চা আমি খুব পছন্দ করি, তো এবার আর অপরাজিতা গাছ নাই, ফুল নাই। আমি অনলাইন থেকে একটা অপরাজিতার টি এনেছি, শেয়ার করব কিভাবে খাচ্ছি, কিভাবে বানাচ্ছি, ইনশাল্লাহ শেয়ার করব। আসলে অফ ক্যামেরা এত কাজ করি বা এত কাজ করা হয়, সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না। আর ক্যামেরা বন্দি করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে ক্যামেরা সেট করা। আর আমি ম্যাক্সিমাম সময়ই ক্যামেরাটা হাতে নিয়ে কাজ করি অথবা পাশে কোনো জায়গায় রেখে দিয়ে কাজ করি, কারণ ক্যামেরার স্ট্যান্ড এনে সেট আপ করে কাজ করা আমার জন্য দুরূহ হয়ে ওঠে। তারপরে সত্যি আমি কৃতজ্ঞ আমার আনাড়ি হাতের এই ভিডিওগুলো আপনারা পছন্দ করেন, দেখেন, কমেন্টস করেন, নতুন ভিডিওর জন্য উৎসাহ দেন, এটাই আমার কাছে অনেক। আমার ছেলে এখানে কি কি যে লাগিয়েছে জানি না, আমি মাঝে মাঝে ওকে বলি এগুলো আমি কিন্তু খুলে ফেলবো, বাট সে খুলতে দেয় না। সে এগুলো বিভিন্ন কারণে লাগিয়েছে, এখানে লেগোটাও লাগিয়ে রেখেছে, স্টার। তো ছোটবেলায় আমিও এরকম করতাম, আসলে কাগজ কেটে কেটে ওয়ালের ভিতরে লাগাতাম। ওই কাগজটা যদি আম্মু ছিঁড়ে ফেলতো কি যে কষ্ট লাগতো। আর ছোট্ট মনের ছোট্ট কিছু ইচ্ছা থাকে, ভালো লাগা থাকে, সেগুলো কিন্তু মায়েদের নষ্ট করে দিতে হয় না, কারণ এই ছোট্ট জিনিসের মধ্যে তার হয়তো অনেক আবেগ আছে, তার অনেক ক্রিয়েটিভিটি আছে, যেটা সে লাগিয়ে রেখেছে, আমরা সেটা বুঝতে পারছি না। তো আমার কাছে মনে হয় বাচ্চাদের প্রত্যেকটা জিনিসই তাদের কাছে বলে করে করতে হয়, যে বাবা এটা কি তুমি রাখতে চাও নাকি ফেলে দিতে চাও। আমি সেটাই করি। আর গুছিয়ে নিচ্ছি টেবিলটা। আরহামকে দিয়ে মাঝে মাঝে টেবিল গুছাই, কিন্তু সেটা রেগুলার ভাবে সে করে না, তো এর জন্য আমি মাঝে মাঝে করি। আর এটা নিয়ে বকাঝকাও তাকে করি না, তবে মাঝে মাঝে বুঝাই, মা যে তোমার জিনিস তোমারই গুছিয়ে রাখতে হবে, এটা শিখতে হবে। তো ওর জন্য যেহেতু আমি অনেক ক্রাফট কিনি, ক্রাফটের জন্যই আসলে টেবিল বা এগুলো একটু নোংরা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আর এভাবেই অল্প আর বেশি টুকটাক কাজ করে দিনটা এগিয়ে যায়। আর সারা দিনের কর্মব্যস্ত সময় শেষ করে নিজের জন্য এতটুকু সময় আমি সবসময় রাখার চেষ্টা করি, সেটা যেভাবেই হোক একটু সময় কিন্তু সময়ের কাছ থেকে আমি কেড়ে নিয়ে আসি। আর এই বইটা আমার একটা ছোট ভাই আমাকে গিফট করেছিল, সে নিজের হাতে লিখেছে।
দিয়েছে, তো ওর বইটা আমার পড়া হয়নি, সেই যে দিয়ে গিয়েছিল ওই রেখে দিয়েছি। আজকে ভাবলাম ওর বইটা একটু পড়ি। খুব সুন্দর করে প্রথম থেকেই দেখলাম যে লেখা স্টার্ট করেছে। অনেক আগে আমি বই পড়তাম, এখন তো ও ধরনের সময় হয় না, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, রিলস দেখতে দেখতেই সময় চলে যায়। তো বইটা বেশ ভালো লাগছিল, ভাবলাম এখন বসে বসে একটু সময় পেয়েছি বইটা একটু হলেও এগিয়ে রাখবো, কারণ যাতে আমি আমার ছোট্ট ভাইটাকে বলতে পারি হ্যাঁ তোমার বইটা পড়েছিলাম, বইটা খুব ভালো হয়েছে। আচ্ছা, ওর নামটাই তো বলিনি, ওর নাম হচ্ছে রিজন আহমেদ। খুব ভালো লিখে, আমার প্রথম পেজটা পড়েই ভালো লাগলো যে আসলেই সে অসাধারণ লিখে। ওর জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবারের বইমেলা এবং আগের বারের বইমেলাও কিন্তু ওর অনেকগুলো বই এসেছিল। তো যারা বই পড়তে পছন্দ করে রিজন আহমেদের বই পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, নতুন ভিডিও ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। আর যদি কারো এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।